জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের আপিল শুনানি সহ বিভিন্ন ইস্যুতে উত্তপ্ত ভোটের মাঠ। গতকাল শেষ হওয়া আপিল শুনানিতে 425 জন প্রার্থীরা ফিরে পেয়েছেন, যার মধ্যে 59% আগে বাদ পড়েছিলেন। ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশ বা সুযোগ দেয়ায় ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে অনেকগুলো রাজনৈতিক দল। দর্শক, আজ ভোটে টেনে আলোচনা করতে চাই ইসি কার পক্ষে। সঙ্গে আছে আমি হাসিব বিল্লাহ। গত 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ে 723 জনের প্রার্থিতা বাতিল হয়। এরপর থেকে আপিল শুনানি শেষে বৈধ প্রার্থিতা চূড়ান্ত হয়েছে। এক নজরে সেগুলো দেখে নিতে চাই। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচনে মোট প্রার্থীর সংখ্যা মূলত 2264 জন। এর মধ্যে মনোনয়নপত্র জমা পড়েছিল 2568টি। প্রাথমিক বাছাইয়ে বৈধ ঘোষণা করা হয় 1800টি। এছাড়া প্রাথমিক বাছাইয়ে বাতিল হয় 723 জন। আপিল আবেদন জমা পড়ে এরপরে 645টি এবং এরপরে এই আপিল শুনানি শেষে 9 দিন ধরে যে আপিল শুনানি শেষ হয়েছে এর মধ্যে প্রার্থীতা ফিরে পেয়েছেন 425 জন, অর্থাৎ প্রায় 59%। এবং এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী রয়েছে 263 জন এবং স্বতন্ত্র প্রার্থী রয়েছেন 162 জন, অর্থাৎ ফিরে পাওয়া প্রার্থী। এর জন্য এখন পর্যন্ত তাহলে দাঁড়াচ্ছে এই নির্বাচনে মোট বৈধ প্রার্থীর সংখ্যা 2264 জন। এরপরে আমরা একটু দেখতে চাই যে এখানে মূলত দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে মূলত 23 জন বৈধ হয়েছেন। মূলত বিএনপির 10 জন, জামাত ইসলামের 5 জন, জাতীয় পার্টির 2, ইসলামী আন্দোলন বাংলাদেশের 2, জাতীয় নাগরিক পার্টির 1, খেলাফত মজলিসের 1 এবং স্বতন্ত্র প্রার্থীর 2 জন, অর্থাৎ মোট বৈধ প্রার্থী। দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে যে জটিলতাগুলো তৈরি হয়েছিল, যাদের প্রার্থীতা বাতিল গিয়েছিল, তাদের মধ্যে মোট বৈধ হয়েছে 23 জন এবং এর মধ্যে বাদ গেছে 3 জন প্রার্থী। দর্শক, দেখছেন ভোটের ট্রেন। ইসির শুনানিতে বিএনপির 4 জন প্রার্থী চূড়ান্তভাবে বাদ পড়েছেন। তাদের মধ্যে যশোর 4 আসনে বিকল্প প্রার্থী থাকায় সমস্যা নেই এবং কুমিল্লা 4 এবং চট্টগ্রাম 2 আসনেও এই বিষয়গুলো আমরা একটু চিত্রে দেখতে চাই। দর্শক, দেখছি যে বিএনপির বাদ পড়া প্রার্থীদের মধ্যে আব্দুল গফুর মিয়া, কুমিল্লা 10, তিনি দ্বৈত নাগরিকত্বের কারণে বাতিল হয়েছে তার প্রার্থিতা। এছাড়া মঞ্জুরুল হাসান মুন্সির কুমিল্লা 4 আসন থেকে নির্বাচন করতে চেয়েছিলেন, ঋণখেলাপির কারণে তারটি বাতিল হয়েছে। এছাড়া সরোর আলম আলমগীর চট্টগ্রাম 2 এবং টিএস আইয়ুব যশোর 4, তারাও কিন্তু ঋণখেলাপির কারণে তাদের প্রার্থিতা বাতিল হয়েছে। দর্শক, এই যে বিকল্প প্রার্থী থাকায় মূলত চট্টগ্রাম 2 এবং কুমিল্লা 4 আসনে বিকল্প প্রার্থী না থাকায় কিন্তু এই দুটি আসন আপাতত বিএনপির প্রার্থীশূন্য। যদিও সংশ্লিষ্ট প্রার্থীরা উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন। এবার বিএনপি 292টি আসন নিজেদের রেখে বাকি 8টি আসন শরিক দলগুলোকে ছেড়ে দিয়েছে। দলটি বিকল্প প্রার্থী সহ মোট 331টি মনোনয়নপত্র দাখিল করেছিল। জামাত ইসলামী 276টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিল। বাছাইকালে কয়েকজন বাদ পড়লেও ইসির আপিল শুনানিতে সবাই প্রার্থীতা ফিরে পেয়েছেন। জামাত জোটের শরিক দল এনসিপি, এলডিপি, অন্যান্য দলেও বিকল্প প্রার্থী থাকায় এই জোটে প্রার্থিতা নিয়ে আর কোনো সংকট নেই। দর্শক, ভোটের ট্রেন নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরে। দর্শক, বিরতির পর স্বাগত, দেখছেন ভোটের ট্রেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX। দর্শক, আজকের আলোচনা ইসি কার পক্ষে। আলোচনা সম্প্রসারিত করতে স্টুডিওতে আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমতুল্লাহ এবং আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা। আপনাদের দুজনকে স্বাগত। শুরুতেই রহমতুল্লাহ ভাই, আপনাকে দিয়ে শুরু করি যে আজকে আমাদের এই আয়োজনের নাম ইসি কার পক্ষে। মূলত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে ইসি পক্ষপাতদুষ্ট আচরণ করছে। আসলে কেন মনে হচ্ছে যে আসলে কি ইসি এরকম কোনো আচরণ করেছে? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে ভোটের ট্রেনের দর্শক শ্রোতা মণ্ডলী এবং সহ আলোচক যিনি আছেন জহিরুল ইসলাম মুসা, ইসি প্রতিষ্ঠানটাই আসলে এরকম। নির্বাচন কমিশন খুব কঠিন একটা জায়গা। অনেকে শখ করে যেতে চান, গিয়ে তারপরে বিপদে পড়েন। কারণ এখানে তো স্ট্রাইকারের ভূমিকা পালন করতে হয় ইসিকে, নাকি রেফারির ভূমিকা পালন করতে গেলে এক সময় এক একজনের পক্ষে রায় দিতে হয়। সেখানে গিয়ে এই বিতর্কটা তৈরি হয় এবং প্রত্যেকটা নির্বাচন কমিশনই আপনি দেখেন যে এই ধরনের বিতর্কের মুখে পড়েছে। আর এই নির্বাচন কমিশনও তার ঊর্ধ্বে উঠতে পেরেছে এটা আমি মনে করি না। আপনি দেখবেন যে একটি নতুন রাজনৈতিক দল
নিবন্ধন নিয়ে, মানে আমি কিন্তু একটা রাজনৈতিক দলের নিবন্ধিত রাজনৈতিক দলের মহাসচিব ছিলাম। আমার কাছে মনে আছে যে এই নির্বাচন কমিশনের যে বিধিবিধান, সেই বিধিবিধান মেনে নির্বাচন কমিশন থেকে নিবন্ধন পাওয়াটা অনেক কষ্টকর বিষয়। কিন্তু একটি রাজনৈতিক দল নতুনভাবে রাজনীতি করতে এসছে, তখন তারা একটা প্রতীক চেয়ে বসলো। সে প্রতীকটা দেখেন, যেমন একটা প্রতীক যেটা একেবারেই জাতীয় পর্যায়ের বিভিন্ন কিছুর সঙ্গে কনফ্লিক্ট হয়ে গেল। তখন এই প্রতীক নিয়ে বলা হলো যে না, আমি খোলামেলায় বলি, যেমন এখন তো বলে শাপলাকুলি, তখন ছিল শাপলা। এটা নিয়ে বিভিন্ন মহল থেকে বিভিন্ন রকমের বক্তব্য আসলো। এখন দল থেকে বলা হলো, তরুণ বিপ্লবীরা বলল যে না, আমাদেরকে এইটাই দিতে হবে, এটা ছাড়া হবে না। এখন ইসি কি করলো? ইসি বলল যে ঠিক আছে, তাহলে কলি দিলাম, শাপলা না। এখন এটা তাদেরকে বাস্তবতার আলোকে সিদ্ধান্তটা নিতে হয়েছে। কিন্তু বিধান হচ্ছে যে যেই রাজনৈতিক দল নিবন্ধিত হবে তাকে একটা পছন্দ দেয়া হবে, যে এই পছন্দের তালিকা থাকবে, ওই তালিকা থেকে একটা বলবে যে আমি এটা চাই, এবং সেখান থেকে বিচ্যুত হওয়ার কোনো সুযোগ নেই। এবং নির্বাচন কমিশন ঘেরাও করা হলো। এরপর দেখা গেল যে আলোচনার ভিত্তিতে একটা সমাধান, সেখানে যারা এটা বিরোধিতা করলো তারা তার বিরুদ্ধে কথা বলবে। একটি রাজনৈতিক দল এই নির্বাচন কমিশনে গিয়ে বলল যে এসপি ডিসি এগুলো আপনার কি করতে হবে, লটারির মাধ্যমে দিতে হবে। 3 দিনের মাথায় ওইটাই কিন্তু বাস্তবায়ন হয়ে গেল। তাহলে এই যে এসপি ডিসিদের মধ্যে যারা ফ্যাসিবাদের দোসর আছে, তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হলো না। যারা বলেছিল যে এই ফ্যাসিবাদের ভূত এই প্রশাসন থেকে সরাতে হবে, তারা নিশ্চয়ই এই বিষয়টা স্বাভাবিকভাবে নেবে না, আমি ব্যক্তিগতভাবে নেইনি। এখন দেখেন আপনার এই যে পোস্টাল ব্যালটের যে ঘটনা ঘটলো, পোস্টাল ব্যালটের ঘটনা গিয়ে দেখা গেল যে এক জায়গায় অনেকগুলো পোস্টাল ব্যালট, এটা ভাইরাল একটা বিষয়। এখন সিনিয়র সচিব তিনি বললেন যে আমাদের ছোটোবেলা আমরা দেখতাম, হলে যখন থাকি তখন হলে দেখতাম যে এরকম অনেকগুলো চিঠি আসে, তখন বললো যে আমার রুমের পাশে অমুক, আমার রুমের পাশে অমুক, মানে একটা ছেলে খেলার মতো একটা ব্যাখ্যা দিয়ে দিল। কিন্তু বাস্তবতা কিন্তু সেটা নয়, এটা ভোট। এত তাড়াতাড়ি সেখানে যাওয়ার কথা না, এবং গেলেও এইভাবে উত্তর আসার কথা না। ওটা তাদের তদন্ত করা উচিত ছিল, বিচারের ব্যবস্থা করা ছিল। কিন্তু এখনো কিন্তু ভাই ভোট কিন্তু দেয়ার বা ভোট প্রয়োগ কিন্তু শুরু হয়নি। আচ্ছা, এটা যেমন একটা বিষয় আছে, তার পাশাপাশি আপনি যেমন বললেন যে নির্বাচন কমিশন ঘেরাও, ঠিক একইভাবে আমরা দেখছি ছাত্রদলের নেতাকর্মীরা গত 2 দিন ধরে নির্বাচন কমিশনের সামনে গিয়েও কিন্তু সেখানে বিভিন্ন যেই বিষয়টা নিয়ে করেছে, সেটাও কিন্তু আমি তাহলে ইসিকে প্রভাবিত করা হচ্ছে কিনা একতরফা বলি না। তাদের বিতর্কের 2-1টা উদাহরণ আমি আপনাকে তুলে ধরলাম, যে বিতর্কিত কাজ করেই কিন্তু আজকে বিতর্কে আপনি যে আজকে সাবজেক্টটা নিলেন যে ইসি কার পক্ষে, এই কারণে কিন্তু। তো যেহেতু এই যে আপনার এই যে ব্যালটটা ছাপানো হয়েছে, সেখানকার আপনি যে ইয়াটা যদি খেয়াল করেন, যে আপনার একটা হলো অক্ষর দিয়ে শুরু হলো সরে আদিয়া, তাহলে আপেল আগে থাকবে, তারপরে একটা করে সেভাবে যদি হইতো তাহলে কিন্তু কেউ প্রশ্ন তুলতে পারতো না। কিন্তু যেভাবে এসছে সেইটা খুবই দৃষ্টিকটুর, এবং সারা দেশব্যাপী কিন্তু এই সমালোচনা তৈরি করা হয়েছে, এবং মনে হচ্ছে যে পরিকল্পিতভাবে এটা করা হয়েছে। ধানের শীষকে এমন একটা জায়গায় রাখা হয়েছে যেটা মানুষ যাতে খুঁজে, সাধারণ মানুষ, বিশেষ করে গ্রামের মানুষ। সেই কারণে আমি বলছি যে ইসি কার এই বিভিন্ন সময় তাদের এই পদক্ষেপগুলো কারো নির্দেশনা আলোকে নিতে গিয়ে কিন্তু আজকে এই বিতর্কটা তৈরি হয়েছে। এখান থেকে ইসিকে বেরিয়ে আসতে হবে যে কোনো মূল্যে। নিশ্চয়ই এই বিষয়ে আমরা কথা শুনবো। অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা আছেন আমাদের সঙ্গে, যিনি এনসিপির যুগ্ম সদস্য সচিব। মুসা ভাই, আপনি তো নির্বাচন কমিশনের যে শাপলা কলি বা শাপলা প্রতীক নিয়ে আপনি সম্মুখ সারির একজন যোদ্ধা ছিলেন, শেষ পর্যন্ত শাপলার না পেয়ে শাপলা কলি আসলো। ভাই যে অভিযোগগুলো দিল, পাশাপাশি কিন্তু এটিও হচ্ছে যে বলেছেন যে নির্বাচন কমিশন ঘেরাও করে আপনারা এরকম বিষয়গুলো দাবি দেওয়া তুলে ধরেছেন। এছাড়া পাশাপাশি আপনার কি মনে হয় নির্বাচন কমিশন আসলে কার পক্ষে কাজ করছে? ধন্যবাদ, দর্শকদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, নির্বাচন কমিশনকে তো কারো পক্ষে কাজ করার কথা না, কোনো রাজনৈতিক দলের পক্ষেরও কাজ করার কথা না। তার কাজ করার কথা হচ্ছে জনগণের পক্ষে। তার কাজ করার মাধ্যম বা ভিত্তি হবে আইনি ভিত্তি, সাংবিধানিক ভিত্তি। যেহেতু নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে নির্বাচন কমিশন কিন্তু স্বাধীন।
বরং যখন নির্বাচন ব্যবস্থান আয়োজনটি শুরু হবে তখন কিন্তু রাষ্ট্রের অন্যান্য যে প্রশাসনিক যে নির্বাহী বিভাগ আছে তারাও কিন্তু নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে বাধ্য। তো নির্বাচন কমিশন তাদের আচার আচরণ দ্বারা কখনো কখনো নিজেদেরকে এমন বিতর্কের ভিতরে ফেলে দেন যাতে জনগণের মাঝে, শুধুমাত্র রাজনৈতিক দলের মাঝেই যে তাদের ব্যাপারে সন্দেহ তৈরি হয় বা অক্ষমতা নিয়ে তার প্রশ্ন তৈরি হয়, ব্যাপারটি এরকম না। মূল তাদের স্টেক হোল্ডার তো আসলে জনগণ। জনগণের মাঝেও তাদের দক্ষতা নিয়ে এবং তারা আসলেই নিরপেক্ষ কিনা সেই প্রশ্নগুলো তারা কিন্তু উঠে যায়। এবং রহমতুল্লাহ ভাই যেমনটা বলছিলেন এটা আসলে সত্য যে দেখেন, জামাত যখন গিয়ে কিছু কথা বলে আসে তখন তারা এক ধরনের একদিকে হেলে পড়ে, আবার বিএনপি যখন এক ধরনের কথা বলে আসে তারা একদিকে হেলে পড়ে, এনসিপি যখন তাদেরকে গিয়ে আবার অন্য বিষয়ে কোনো একটা আইনি বিষয়ে উত্থাপন করে তখন তারা হয়তো অন্যভাবে চুপচাপ থাকে বা অন্য একটা পদক্ষেপ নেওয়ার চেষ্টা করে। তো এইগুলো তো আসলে তার স্ট্যান্ড হওয়া উচিত না। তিনি মেরুদণ্ড শক্ত করে আইন তিনি যার কাছে জবাবদিহি করবেন জনগণ তাদের পক্ষে তিনি কাজ করবেন। তিনি তো বিএনপিরও হওয়ার দরকার নাই, এনসিপিরও হওয়ার দরকার নাই, জামাতেরও হওয়ার দরকার নাই। কিন্তু আমরা সে ধরনের প্রাতিষ্ঠানিক সক্ষমতা এই কমিশনের কাছ থেকে দেখিনি, অতীতেও আমরা দেখিনি, অতীতের পরিণতিও আমরা দেখেছি, কিন্তু এই কমিশনের থেকেও সেটি থেকে উত্তরণের যে চেষ্টা সেটিও আমরা খুব বেশি লক্ষ্য করিনি তাদের কাছে। জি, আপনাদের দলের নেতারাও কিন্তু বলছেন এবং গতকালকে কিন্তু প্রধান উপদেষ্টার সঙ্গে যে বৈঠকটি হয়েছে সেখানে আপনি ছিলেন, কি বললেন প্রধান উপদেষ্টাকে? এখন প্রধান উপদেষ্টাকে আমরা তো আসলে নির্বাচন কমিশনের বিষয় নিয়ে খুব বেশি আলোচনা হয়নি, কারণ আমরা তো বাংলাদেশে এনসিপি যখন রাজনীতি শুরু করে আমরা কিন্তু বলেছি যে আমাদের প্রতিষ্ঠানগুলোকে সক্ষম করতে হবে, প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে। নির্বাচন কমিশন আলাদা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, তার কাজে তিনি স্বাধীন, তার ব্যাপারে প্রধান উপদেষ্টাকে নালিশ দেওয়ার কিছু নাই, বা প্রধান উপদেষ্টা আসলে ওই অর্থে নির্বাচন কমিশনের কাজে হস্তক্ষেপ করারও সুযোগ নেই। আমরা কিছু কিছু বিষয় প্রধান উপদেষ্টার নজরে এনেছি, যে কাজগুলো আপাত দৃষ্টিতে নির্বাচন কমিশন সহ সামগ্রিক প্রশাসনের ভোটের আয়োজনের ক্ষেত্রে যে ধরনের শক্ত হওয়া দরকার, যে ধরনের আইনের প্রয়োগ সমানভাবে হওয়া দরকার, সেটি আমরা হতে দেখিনি। এ কারণেই কিন্তু আমরা এই বিষয়গুলো প্রধান উপদেষ্টার নজরে এনেছি। সেটা আসলে নির্বাচন কমিশনের বিরুদ্ধেও না, নির্বাচন কমিশনের কাজ নিয়েও না। ওভারঅল যে ভোটের প্রস্তুতি নিয়ে যে সমস্ত স্টেক হোল্ডার এখানে ইনভলভ, সরকারের নির্বাহী বিভাগের, তাদের কার্যক্রম নিয়ে আমরা আমাদের কনসার্নগুলো প্রধান উপদেষ্টাকে জানিয়েছি এবং তিনি বলেছেন এইগুলো তিনি সিরিয়াসলি নোট নিলেন এবং এগুলো তিনি দেখবেন। আচ্ছা, মানে আপনার কি তাহলে মনে হয় যে ইসি কি কারো দিকে, বিশেষ করে আপনি তো বিএনপি জামাত এনসিপির কথা বললেন, ভাই মূলত অনেকগুলো বিষয় উত্থাপন করেছে, মানে আপনার কি মনে হয় তাহলে কি ইসি কোনোভাবে এনসিপির দিকে হেলে আছে কিনা বা জামাতের দিকে? না, এটা এই বক্তব্যটা দিতে গেলে অনেকটা রাজনৈতিক বক্তব্য হয়ে যাবে। ইসি আসলে কারো দিকেই হেলে নাই। ইসির যেভাবে শক্ত করে থাকা দরকার সেই শক্ত করে থাকার সক্ষমতা, দাঁড়িয়ে থাকার সক্ষমতাটা তার নাই, এটা তিনি প্রমাণ করেছেন। যখনই তাকে কেউ ধাক্কা দেওয়ার চেষ্টা করেন তিনি হেলে যান, যখনই কেউ বাতাস দেওয়ার চেষ্টা করেন তিনি টলে যান। এটি আসলে হওয়ার কথা না। যেই বাতাস দিবে, ধাক্কা দিবে, তিনি শক্ত করে আইনের কাছে, জনগণের কাছে তার জবাবদিহিতা রাখবেন, সেটা পারছেন না। এটাই আমরা বলছি যে দেখেন, এর আগেও একটি রাজনৈতিক দল তার সামনে অনশন করে, সে কিন্তু তার কোনো ধরনের আইনি শর্ত পূরণ না হওয়ার পরেও সে কিন্তু নিবন্ধন পেয়ে গেছে, আপনাদের নিশ্চয়ই মনে আছে। এবং সেখানে বিএনপির পক্ষ থেকেও তাকে সমর্থন দেওয়া হয়েছিল তার অনশন ভাঙানোর জন্য। ঘন্টার পর ঘন্টা একটা নাটক করার কারণে তাকে নিবন্ধন দিয়ে দেওয়া হলো। আবার অনেক রাজনৈতিক দলকে ইসি তার নিবন্ধন প্রত্যাখ্যান করেছে, তারা আদালতে গিয়ে কিন্তু তাদের নিবন্ধনগুলো পেতে হয়েছে। তো এই কার্যক্রমগুলো, আবার ধরেন এই রিসেন্ট যে ইসির কাছে যে নির্বাচনে আপিলগুলোর শুনানি হলো, সেখানেও কিন্তু অভিযোগ এসেছে যে আপিল শুনানির মাঝখানে ইসির কর্মকর্তারা যারা কমিশনার ছিলেন তারা তাদের ওই শুনানি মুলতবি রেখে, শুনানিতে ব্রেক নিয়ে তারা একটি বৈঠক করেছেন বিএনপি মহাসচিবের নেতৃত্বে, এবং ওই বৈঠকে বিএনপি যিনি আইনজীবী, যিনি নির্বাচন কমিশনে বিএনপির প্রার্থীদেরকে রিপ্রেজেন্ট করছিলেন, তিনি নিজেও ডেলিগেট হিসেবে উপস্থিত ছিলেন। এই বৈঠকের পরে এসে ইসির কর্মকর্তারা, ইসির কমিশনাররা তারা কিন্তু রায়গুলো দিয়েছেন। তো এই জায়গাগুলো, এই কার্যক্রমগুলো কিন্তু জনমনে প্রশ্ন ওঠে। এবং একই দিনে কিন্তু ছাত্রদলের কর্মসূচি ছিল, তারা বলেছিলেন যে ইসি থেকে কাউকে বের হতে দেওয়া হবে না। অর্থাৎ সামগ্রিকভাবে যে পরিবেশগুলো তৈরি করা হয় এগুলোতে জনগণ বিভ্রান্ত হয়, জনগণের যে প্রত্যাশাটা সেটি আসলে পুরো। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এই নিয়ে আরো আলাপ করব একটু বিরতির পর। দর্শক, ভোট ট্রেনে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরেই, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত, দেখছেন ভোটের ট্রেন। দর্শক, আলোচনা করছি ইসি কার পক্ষে, এসব নিয়ে আলোচনা। স্টুডিওতে আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমতুল্লাহ এবং আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা। আবু রহমতুল্লাহ ভাই, আপনার কাছ থেকে শুরু করতে চাই। যে আপিল শুনানি হলো, পক্ষে বিপক্ষে অনেক আলাপ হলো, এখান থেকে প্রায় যারা বাদ পড়েছিলেন তাদের মধ্যে প্রায় 59% আবার কিন্তু প্রার্থিতা ফিরে পেয়েছেন। তাহলে আসলে এর দ্বারা কি মনে হচ্ছে যে এটা কি নির্বাচন কমিশনের স্বচ্ছতা, নাকি
যখন আপিল বাছাই প্রক্রিয়া যখন ছিল সেটির মানে দুর্বলতা ছিল, কিংবা আবার এই যে রাজনৈতিক দলগুলোর প্রভাবে আসলে এতগুলো ফিরে পেয়েছে? না, নির্বাচনের সময় এই এই বিষয়গুলো সব নির্বাচনের সময় হয়, এটা যে এবার নতুন হয়েছে তা না। এবার কিন্তু অনেকগুলো বেশি, 24-এর নির্বাচনে যা ছিল তার চেয়ে প্রায় 124 বা 125টা বেশি। এটা হইতেই পারে, কম বেশি হতেই পারে। ওই যে আপনার লোয়ার কোর্টে যখন একটা বিষয় যায়, তখন লোয়ার কোর্টের রায় হাইকোর্টে গেলে বাদ হয়ে যায়, তার মানে কি কারো প্রভাবে হয়? হাইকোর্টের পরিপূর্ণ রায় সুপ্রিম কোর্টে বা চেম্বার জজে গেলে সেটা স্থগিত হয়ে যায়, তার মানে কি কারো প্রভাবে হয়? এগুলি আইনের ছোটোখাটো বিষয় থাকে, খুঁটিনাটি বিষয়গুলো নিচের লেভেলের কোর্ট তারা অনেক সময় সাহস করে না। ডিসিরা ধরেন একটা সিগনেচারের, এই সিগনেচারের সঙ্গে ওই সিগনেচার মিলে নাই, হ্যাঁ এই সিগনেচারের মধ্যে ঝামেলা আছে, এটা পাঠায় দাও, রিস্কটা নিতে চায় না। আবার এটা তো হাইকোর্ট, ইলেকশন কমিশনটা হাইকোর্ট, হাইকোর্টে আসার পরে স্বাভাবিকভাবে কিছু বিষয় তারা আচ্ছা এটা ছোটোখাটো ভুল দাও, মাফ করে দাও, এরপরে কিন্তু আবার অ্যাপিলেট ডিভিশনও যাবে। সো এইটা নতুন বিষয় না, এটা স্বাভাবিক বিষয়। এইখানে এটা ঘটনা খুবই স্বাভাবিক, এখানে ওইরকম মুসা ভাই যেটা বললেন যে হ্যাঁ, বৈঠকের পরে কিন্তু অনেক কিছু সিদ্ধান্ত নিয়েছে ইসি। মুসা সাহেব যেটা বলেছেন সেটা হচ্ছে বৈঠকের পরে, এটা আমার মনে হয় যে কোনো কিছুর খুঁত ধরতে গেলে যে কোনো বিষয়ে খুঁত ধরা যায়। এখন আপনি চেয়ারে বসে আছেন, আপনি ভাত খাইতেছেন, ভাত খাওয়ার সময় আপনার নানা আসছে, আপনি গিয়ে সালাম করছেন, তখন যদি বলে যে নানার সঙ্গে সে কানে কানে কথা বলে আসছে, এটা তো অন্যায় কিছু না। মিটিং তো তার প্রতিদিনই করতে হয়। মিটিং যদি বলে যে উনি যখন রুম থেকে বের হয়ে আসছেন তখন ওইখানে একজন ডিজিএফের লোক ছিল, তার সঙ্গে উনি বৈঠক করে আসছেন, উনি যা বলছেন তাই বলছেন, সেভাবে বলা যায়। এইটা ইসি মিটিং করবে, তার মাঝখান থেকে কোনো জরুরি মিটিং থাকলে সে করতেই পারে। যদি কোনো কিছু করতেই হয় তাহলে সেটা লোকচক্ষুর মানে মধ্যে থেকে বা দেখিয়ে তারপর সেই মিটিং করা জরুরি না, বা উনি কোন মিটিংয়ে গেলেন, কার সঙ্গে বসছেন, সেটাও আমাদের জানার কথা না। সো এটা বলার অর্থে বলা, আমি মনে করি যে এই বিষয়টা আমরা আলোচনা করেছিলাম এবং আমি শুরু করেছিলাম, সেটা যে নির্বাচন কমিশন এক এক সময় এক এক দিকে হেলে পড়েছে, এটা তাদের দুর্বলতা। ছোট ভাই বলেছেন ব্যর্থতা, আমি দুর্বলতা এবং ব্যর্থতা দুটোই মানি। এবং তিনটা দল বা চারটা দলের প্রত্যেকের পক্ষেই যেহেতু কিছু কিছু ভূমিকা গিয়েছে এবং প্রত্যেকেই তার সমালোচনা করেছে, সেই ক্ষেত্রে আমি বলতে চাই যে ইসি কিছুটা হলেও তাদের নিরপেক্ষতা ধরে রাখতে পেরেছে, কারণ কোনো এক পেশে সমর্থন বা এক পেশে সহযোগিতা এখানে প্রমাণ হয় না, কারণ প্রত্যেকের বিরুদ্ধেই যেহেতু সিদ্ধান্ত আছে, অর্থাৎ বলা চলে ইসি তার নিজের যতটুকুন সম্ভব তার নিরপেক্ষতা বজায় রাখার চেষ্টা করেছে। যদি তাই না হতো তাহলে যে কোনো একটা দল তার পক্ষে বা বিপক্ষে বলতো। এখানে আমি ছোট্ট করে যে জিনিসটা যোগ করতে চাই সেটা হলো ইসির কিন্তু অভিজ্ঞতার অভাব আছে, কারণ একটা নির্বাচন, জাতীয় নির্বাচন অনেক বড় মেটার, ভবিষ্যতে আরও অনেক ভুল করবে, এইটা আমি প্রত্যাশা না করলেও বাস্তবে রূপ নেবে, কারণ তাদের অভিজ্ঞতা নেই। কারণ বড় বড় নির্বাচন যদি দু চারটা করে অভিজ্ঞতা থাকতো বা এর ভিতরে যদি অভিজ্ঞতা সম্পন্ন দু একটা লোক থাকতো তাহলে এটা সহজ হতো, কারণ এই 15-20 বছরের মধ্যে সবগুলো লোক কিন্তু অনভিজ্ঞ, এটা হচ্ছে মূল সমস্যা। কাজ করতে করতে তারা হয়তো অভিজ্ঞ হয়ে যাবেন। মুসাবের কাছে একটু জানতে চাই যে আসলে আমরা তো ইসির পক্ষ নিরপেক্ষ অবস্থান নিয়ে আলাপ করলাম, আসলে রাজনৈতিক দলগুলোই আসলে কতটা ইসিকে সহযোগিতা করছে নাকি রাজনৈতিক দলগুলোই কতটা আচরণবিধি মানছে, আপনার বিশ্লেষণ কি? আমার বক্তব্য হচ্ছে যে অন্যান্য যে কোনো বছরের তুলনায় এবছর রাজনৈতিক দলগুলো অনেক বেশি সহযোগিতাপূর্ণ আচরণ করছে, সবগুলো রাজনৈতিক দলই, সেটা বিএনপি বলেন, এনসিপি বলেন, জামাত বলেন, তারা, কারণ সবার জন্যই এই নির্বাচনটা খুবই ইম্পর্টেন্ট এবং আমাদের জাতির জন্য, আমাদের দেশের জন্য, আমাদের গণতন্ত্রের রূপান্তরের জন্য এই নির্বাচনটা খুবই একটা জরুরি এবং একটি ভালো নির্বাচন হওয়া সবার জন্য জরুরি। কারণ একটা যেন নির্বাচন হলে সেই নির্বাচনের মাধ্যমে যে দলই ক্ষমতায় আসুক সেই দল আরও বেশি চাপের মুখে পড়বে। তো সবার জন্যই আসলে এই নির্বাচনটা জরুরি। সেক্ষেত্রে সবার কাছ থেকে দায়িত্বশীল আচরণ আমি অন্তত লক্ষ্য করেছি, এটা সবগুলো রাজনৈতিক দলের পক্ষ থেকেও। আপনি এবং আরেকটা লক্ষ্য করবেন যে অপ্রত্যাশিতভাবে এতটা হয়তো আপনারাও লক্ষ্য করেছেন নিশ্চয়ই, অন্যান্য বছরের তুলনায় আচরণবিধি ভাঙার, লঙ্ঘন করার কিন্তু এবছরের এখনো পর্যন্ত এটার রেকর্ড কিন্তু সবচেয়ে কম। অন্যান্য বছরগুলোতে এগুলোর তোয়াক্কা করা হতো না, মোটেই তোয়াক্কা করা হতো না, এবং রিটার্নিং অফিসার বা অন্যান্য যারা মাঠ প্রশাসনের কর্মকর্তা আছেন তাদেরকে কোনো ধরনের পাত্তার ভিতরে। এবারও কিন্তু দেখছি যে
প্রচার প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা, কিন্তু এখন কিন্তু প্রার্থীদের প্রচার প্রচারণা চালানোর কথা নয়। জি জি, কিন্তু আপনি আবার এবার এটাও দেখবেন যে সব দলের প্রার্থীদেরই কিন্তু রিটার্নিং অফিসারদের পক্ষ থেকে কিন্তু নোটিশ করা হচ্ছে এবং তাদের জবাবে সন্তুষ্ট না হলে তাদেরকে কিন্তু ব্যক্তিগত হাজিরার ব্যবস্থাও করা হচ্ছে। অর্থাৎ এই যে সাহসটা তারা পেয়েছেন, এটি কিন্তু রাজনৈতিক দলের সহযোগিতার মাধ্যমেই পেয়েছেন বলে আমরা মনে করি। জি, অর্থাৎ অন্যান্য বারের তুলনায় তারা বেশি সহযোগিতা করছেন বলে আমার বিশ্বাস। আমি রহমতুল্লাহ ভাইয়ের কাছে একটু জানতে চাই যে এই যে সরকার কিন্তু একটা ম্যান্ডেট যেমন ছিল নির্বাচন, পাশাপাশি বিচার এবং সংস্কারও, এই সংস্কার ক্ষেত্রে গণভোটের বিষয়ে সরকার তাদের মতন করে প্রচারণা চালাচ্ছে, হ্যাঁ ভোটের পক্ষে। অন্যান্য দল এনসিপি জামাত কিন্তু সংস্কার পক্ষে প্রচারণা চালাচ্ছে, কিন্তু সেক্ষেত্রে বিএনপি কিন্তু মাঠ পর্যায়ে সেভাবে কিন্তু প্রচারণা চালাতে দেখা যাচ্ছে না কেন? দেখুন, আমি আইন অতটা বুঝি না, কিন্তু এই যে বলা হচ্ছে যে প্রার্থীর পক্ষে প্রচারণা চালাইতে হবে অমুক তারিখ থেকে, মানে 22 তারিখ থেকে, আবার হ্যাঁয়ের পক্ষে প্রচারণা আরও 1 মাস আগের থেকে শুরু হয়েছে, এটা কোনো আইনি কোনো প্রতিবন্ধকতা আছে বলে আমি মনে বুঝি না আর কি। মানে আমার কাছে এটা প্রশ্ন দেখা দেয়। কিন্তু এই যে সরকারি টাকা খরচ করে, তারপরে আপনার এই যে বিলবোর্ড টিলবোর্ড করে বিভিন্ন জায়গায় করে সিটি কর্পোরেশন, ইউনিয়ন, কিন্তু এটা তো রাজনৈতিক দলগুলোর একটা দায়িত্ব ছিল। রাজনৈতিক দলগুলোর দায়িত্ব রাজনৈতিক দলগুলোকেই দেওয়া উচিত ছিল। রাজনৈতিক দলগুলোর দায়িত্ব রাজনৈতিক দলগুলোকেই দেওয়া উচিত ছিল। রাজনৈতিক দলগুলো চায় কি চায় না, এটা রাজনৈতিক দলগুলো মাঠে গিয়ে বলবে, জনগণের কাছে বলবে। যদি রাষ্ট্রের এই দায়িত্ব পালন করতে হয়, তাহলে রাষ্ট্রের জোর করে সংস্কার চাপাই দেওয়া এই সরকার, তাদের কি লাভ আমি জানি না। আমি জানতে চাই বিএনপি এই বিষয়ে নীরব কেন? বিএনপি আমার মনে হয় নির্বাচনী প্রচারণা শুরু হলে তখন দেখা যাবে। এখনও তো সেই সময়টা আসছে বলে আমার মনে করি না। আমরা তো নির্বাচনী প্রচারণা এখনও শুরু করিনি আইনসম্মত পন্থায়। এরপরে বিএনপির যদি স্ট্যান্ড ক্লিয়ার করা হয় তাহলে সেই অনুযায়ী আমরা কাজ করব। ওটা এখনও ক্লিয়ার না আমরা। জি, আপনার অনেক ধন্যবাদ। শেষ প্রশ্ন আমি মুসা ভাইয়ের কাছে একটু জানতে চাই যে আজকেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে এই নির্বাচন নির্ধারিত হবে যে আসলে কারা উদার গণতন্ত্রের পক্ষে আবার কারা উগ্রবাদের পক্ষে। বিএনপি উদার গণতন্ত্রের পক্ষে অবস্থান করে বলে তিনি মনে করেন। আপনারা কি তাহলে ভিন্ন বা উগ্রপন্থার দিকে আপনাদের কোনো আপনার যোগসাজশ আছে কিনা বা সেটা মনে করেন কিনা? না, এটা তো জনগণ বিচার করবে যে কে উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল, কে সংস্কারের পক্ষের রাজনৈতিক দল, কারা পুরনো যে রাজনৈতিক বন্দোবস্ত সেগুলোতে থাকতে চান, ওই লুপের ভিতর জনগণকে রাখতে চান, এবং কারা নতুন রাজনীতির সম্ভাবনার কথা নিয়ে আসছেন। এগুলোর বিচারের ভার আসলে জনগণের, এবং এগুলো ভোটের মাধ্যমেই ফয়সালা হবে। কিন্তু জনগণকে আপনি কিভাবে কনভিন্স করবেন সেটা হচ্ছে আপনার মেসেজ দিয়ে আপনি যাবেন। বিএনপি মহাসচিব যে বক্তব্য দিয়েছেন, এটা দিয়ে যদি উনি জনগণকে আকৃষ্ট করতে পারেন, ওয়েল ফাইন, জনগণ যদি তার পক্ষে বক্তব্য দেয়। আবার নাহিদ ইসলাম যখন জনগণকে আহ্বান করবেন তখন তিনি তার বক্তব্য দিয়ে জনগণকে আকৃষ্ট করার চেষ্টা করবেন। তিনি যদি কনভিন্স করতে পারেন জনগণকে, জনগণ ভোট দেবে। এটাই তো আসলে গণতন্ত্রের সৌন্দর্য, উদারতা। এটাতে নিজের ব্র্যান্ডিংটা নিজের আসলে কর্মসূচি দিয়ে করতে হবে, নিজের শুধু বক্তব্য দিয়ে সেই সময়টা আমরা আসলে পার হয়ে এসেছি যে আপনি শুধু কথার ফুলঝুরি দিয়ে পার পেয়ে যাবেন। জনগণ ওই জায়গা থেকে অনেক বেশি সচেতন হয়েছে এবং আপনার কর্মসূচি কার্যপদ্ধতি দিয়েই আসলে জনগণের মন জয় করতে হবে। নিশ্চয়ই। এবং জনগণ দলগুলোর কথা, কর্মসূচি এবং কাজ সেগুলো আসলে বিচার করেই তার রায় দেবে 12 তারিখ। আমরা সেই জনগণের রায়ের প্রত্যাশায় আপনাদের যারা অংশ নিয়েছেন, সময় দিয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, ভোটের নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছি একটু পরেই। দর্শক, বিরতির পর স্বাগত, দেখছেন ভোটের ট্রেন। পোস্টাল ব্যালট নিয়ে চ্যালেঞ্জ থাকলেও তা বাস্তবায়ন করতে হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। সন্ধ্যায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে তিনি বলেন, পোস্টাল ব্যালট নিয়ে খারাপ কিছু হয়নি, সত্য না জানার কারণে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। দেশ এটা করতে পারে নাই, তো আমাদের আশেপাশের দেশটা কেউ তো এইভাবে সাকসেসফুলি করতে পারে নাই। আমরা প্রথম বছরে করছি, মোটামুটি করে যেটা করছি আমরা এখনো আমাদের কার্যক্রম যেটা আমরা এ পর্যন্ত দেখছি তাতে খুব একটা খারাপ হয়েছে বলে আমরা মনে করি না। যারা আগের থেকে পোস্টাল ব্যালট করেছে তাদের যে অভিজ্ঞতা আমাদের চাইতে বহু বেশি খারাপ, সেই দিক থেকে আমরা কিন্তু এখনো কিন্তু এগিয়ে আসি। দর্শক, আমরা আলাপ করছিলাম ইসি কার পক্ষে, কোন পক্ষপাতিত্ব করছে কিনা, এ নিয়ে দর্শক যারা ছিলেন বা যারা আলোচক ছিলেন তারা বিভিন্ন বিষয়ে কথা বললেন। পাশাপাশি জানিয়ে রাখি, আজকেই নির্বাচন কমিশনের যে তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে
আগামী মূলত 21 জানুয়ারিতে প্রকাশ করা হবে এবং নির্বাচনী প্রচারণা শুরু হবে 22 জানুয়ারি, প্রচার চালানো যাবে 10 ফেব্রুয়ারি পর্যন্ত এবং ভোট গ্রহণ শুরু হবে মূলত 12 ফেব্রুয়ারি থেকে সকাল 7:30 থেকে বিকেল 4টা পর্যন্ত। দর্শক, এই ভোটেই নির্ধারিত হবে আগামীতে কারা বাংলাদেশকে নেতৃত্ব দিবেন। দর্শক, এই ছিল আজকের ভোটের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।